মোবারক হোসেন ভাত খেতে বসে তরকারির বাটির দিকে তাকিয়ে বললেন, এটা কি? তার গলার স্বরে দূরবর্তী ঝড়ের আভাস। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। মনোয়ারা দূরবর্তী ঝড়ের সম্ভাবনা সম্পূর্ণ অগ্রাহ্য করে স্বাভাবিক গলায় বললেন, কি হয়েছে? এটা কিসের তরকারি? কই মাছের ঝোল। কই মাছের ঝোলে তরকারি কি? চোখে দেখতে পাচ্ছ না কি দিয়েছি? ফুলকপি, শিম। তোমাকে কতবার বলেছি ফুলকপির সঙ্গে শিম দেবে না। ফুলকপির এক স্বাদ, শিমের আলাদা স্বাদ। আমার তো দুটো জিভ না যে একটাই শিম খাবো আর অন্যটাই ফুলকপি। মনোয়ারা হাই তুলতে তুলতে বললেন, যে তরকারি খেতে ইচ্ছে করে সেটা নিয়ে খেলেই হয়। খেতে বসে খামোকা চিৎকার করছো কেন? এই তরকারি তো আমি মরে গেলেও খাবো না। না খেলে না খেও, ডাল আছে, ভাত ডাল খাও। শুধু ডাল দিয়ে ভাত খাবো? মনোয়ারা তীক্ষ্ণ গলায় বললেন, এটা তো হোটেল না যে 14 পদের রান্না আছে। মোবারক হোসেনের প্রচণ্ড ইচ্ছা হচ্ছে তরকারির বাটি ছুঁড়ে মেঝেই ফেলে দিতে। এই কাজটা করতে পারলে রাগটা ভালো দেখানো হয়। এতটা বাড়াবাড়ি করতে সাহসই কুলাচ্ছে না। মনোয়ারা সহজ পাত্রী না, তার চীনামাটির বাটি ভাঙবে আর সে চুপ করে থাকবে, এটা হবার নয়। মোবারক হোসেন কই মাছের ঝোলের বাটির ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালেন। ধাক্কাটা হিসেব করে দিলেন, যেন তরকারি পড়ে যায় আবার বাটিটাও না ভাঙে। মনোয়ারা বললেন, কি হলো, খাবে না? মোবারক হোসেন কিছু না বলে ভাতের থালায় হাত ধুয়ে ফেললেন। থালায় ভাত বাড়া ছিল, কিছু ভাত নষ্ট হলো। হাত ধোয়ার দরকারই ছিল না, তার হাত পরিষ্কার। খাওয়া শুরুর আগেই গণ্ডগোল বেঁধে গেল। মনোয়ারা বললেন, ভাত খাবে না? মোবারক হোসেন বললেন, না, তোমার ভাতে আমি করে দিই। বাক্যটা খুব কঠিন হয়ে গেল। রাগের সময় হিসাব করে কথা বলা যায় না। তবে কঠিন বাক্যেও কিছু হলো না। মনোয়ারা খুবই স্বাভাবিক ভঙ্গিতে তরকারির বাটি, ডালের বাটি তুলে ফেলতে শুরু করলেন, যেন কিছুই হয়নি। মোবারক হোসেন স্তম্ভিত হয়ে পড়লেন। পরিবারের প্রধান মানুষটা রাগ করে আছে, ভাত খাবে না, তাকে সাধাসিধি করার একটা ব্যাপার আছে না? মনোয়ারা কি বলতে পারতো না, ভুল হয়েছে, ভবিষ্যতে আর কখনো শিম ফুলকপি একসঙ্গে রাঁধা হবে না? কিংবা বলতে পারতো, 2 মিনিট বসো, চট করে একটা ডিম ভেজে দিই, শুকনো মরিচ আর পেঁয়াজ কচলে মরিচের ভর্তা বানিয়ে দিই। মরিচের ভর্তা তার অত্যন্ত প্রিয়। এই জিনিসটা বানাতে কতক্ষণ লাগে তা না, ভাত তরকারি তুলে ফেলছি। 30 বছর বয়সে বিবাহিত জীবনের এই হলো ফসল। মোবারক হোসেন তীব্র ইচ্ছা হলো বাড়িঘর ছেড়ে গৌতম বুদ্ধের মতো বের হয়ে পড়েন। এরকম ইচ্ছার তার প্রায়ই হয়। বাড়ি থেকে বেরও হন, রেল স্টেশনে গিয়ে ঘণ্টাখানেক বসে থাকেন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তার দৌড় রেল স্টেশন পর্যন্ত। মোবারক হোসেন নান্দাইল রোজ রেল স্টেশনের স্টেশন মাস্টার। রাত 9টায় একটা আপ ট্রেন ছেড়ে দিয়ে খেতে এসেছিলেন। খেতে এসে এই বিপত্তি, শিম আর ফুলকপির ঘোট বানিয়ে বসে আছে। মোবারক হোসেন মাফলার দিয়ে কান ঢাকতে শুরু করলেন। এটা হলো তার ঘর ছেড়ে যাবার সংকেত। অতি সহজে কানে ঠান্ডা লেগে যায় বলে সবসময় মাফলার দিয়ে কান ঢাকতে হয়। আর এবছরে তুন্দ্রা অঞ্চলের শীত পড়েছে, আগুনের উপর বসে থাকলেও শীত মানে না। মনোয়ারা বললেন, যাচ্ছ কোথায়? তিনি জবাব না দিয়ে গায়ে চাদর জড়ালেন। স্টেশনে যাচ্ছ? তিনি এই প্রশ্নেরও জবাব দিলেন না, হাতমোজা পরতে লাগলেন। হাতমোজা পরা ঠিক হচ্ছে না। মনোয়ারা মাত্র কিছুদিন আগে হাতমোজা বুনে দিয়েছিলেন, তার উচিত হাতমোজার জোড়া নর্দমায় ফেলে দেওয়া। কিন্তু বাইরে মাঘ মাসের দুর্দান্ত শীত, খোলা মাঠের উপর রেল স্টেশন, শীত সহ্য হবে না। গৌতম বুদ্ধ কপিলাবস্তুতে
না থেকে যদি নান্দাইল রোডে থাকতেন আর মাঘ মাসে গৃহত্যাগ করতেন, তাহলে তিনিও হাত মোজা পরতেন, গলায় মাফলার বাঁধতেন। রাতে ফিরবে? না ফিরলে বলে যাও, দরজা লাগিয়ে দেব, যা ইচ্ছা করো। আমি কিন্তু শুয়ে পড়লাম। রাত দুপুরে ফিরে এসে দরজা ধাক্কাধাক্কি করবে না। তোর বাপের দরজা? সরকারি বাড়ির সরকারি দরজা, আমার যখন ইচ্ছা ধাক্কাধাক্কি করব। তুই তো কারি করবে না, আমি তোমার ইয়ার বন্ধু না। চুপ, একদম চুপ, নো টক। মোবারক হোসেন অগ্নির দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। সেই দৃষ্টির অর্থ তুমি জাহান নামে যাও। তিনি ঘরের কোনায় রাখা ছাতা হাতে বের হয়ে গেলেন। তিনি বের হওয়া মাত্র দরজা বন্ধ করার ঝপাং শব্দ হলো। মোবারক হোসেন ফিরে এসে বন্ধ দরজায় প্রচণ্ড লাথি বসালেন। এতে তার রাগ সামান্য কমল, কিন্তু রেল স্টেশনের দিকে রওনা হলেন। রাত নিশুতি, ভয়াবহ ঠান্ডা পড়েছে। রক্তমাংস ভেদ করে শীত হাড়ের মজ্জায় চলে যাচ্ছে। কুয়াশায় চারিদিকে ঢেকে গেছে, এক হাত দূরের জিনিসও দেখা যায় না। অথচ শুক্লপক্ষ, আকাশে চাঁদ আছে। মোবারক হোসেনের পকেটে 2 ব্যাটারির টর্চও আছে। টর্চ জ্বালাতে হলে চাদরের ভেতর থেকে হাত বের করতে হয়। তিনি তার প্রয়োজন বোধ করছেন না। গত 10 বছর তিনি এই রাস্তায় যাতায়াত করছেন, চোখ বেঁধে দিলেও চলে আসতে পারবেন। রেল স্টেশনের আলো দেখা যাচ্ছে। পয়েন্টসম্যান হেদায়েত স্টেশনেই ঘুমায়। সে মনে হয় আছে। আজ তার বোনের বাড়িতে যাবার কথা, মনে হয় যায়নি। যে শীত নেমেছে, যাবে কোথায়? মোবারক হোসেন স্টেশনের বাতি দেখে খানিকটা স্বস্তি বোধ করলেন। হেদায়েত থাকলে তাকে দিয়ে চিড়ামুড়ি কিছু আনানো যাবে। খিদেই তিনি অস্থির হয়েছেন। উপোস অবস্থায় রাত আর পার করা যাবে না। বিকেলেও কিছু খাননি। বিকেলে নাস্তা হিসেবে মুড়ি আর নারকেল কোড়া দিয়েছিল। এমন গাধা মেয়ে ছেলে, নারিকেল কোড়া হলো ভেজা নেতা নেতা একটা জিনিস, মুড়িকে মিইয়ে দেবে। একটা দুধের শিশুও জানে। দুমুঠো মুখে দিয়েই তিনি আর খাননি। এখন অবশ্যই মনে হচ্ছে নেতা নেতা মুড়ি তিনি 1 গামলা খেয়ে ফেলতে পারেন। তবে শীতের রাতের আসল খাওয়া হলো আগুন গরম গরুর গোশত, তার সঙ্গে চালের আটার রুটি। এই গরুর গোশত ভুনা হলে চলবে না, প্রচুর ঝোল থাকতে হবে। মনোয়ারাকে বললে সে ইচ্ছে করে ঝোল শুকিয়ে ভুনা করে ফেলবে। চালের আটার রুটি না করে আটার রুটি করবে এবং পরে বলবে। মোবারক হোসেনের চিন্তার সূত্র হঠাৎ জটপাটিয়ে গেল, কারণ তার চোখে ধক করে সবুজ আলো এসে পড়ল। তিনি হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলালেন। আলোটা এসেছে স্টেশন ঘর থেকে। কেউ মনে হয় টর্চ ফেলেছে, 5 ব্যাটারির টর্চ বা এরকম কিছু। হঠাৎ চোখে পড়েছে বলে সবুজ রং মনে হচ্ছে। টর্চের আলো সবুজ হবার কোনো কারণ নেই। নান্দাইল রোড রেল স্টেশনটা এই অঞ্চলের মতোই দরিদ্র। একটি ঘর, সেই ঘরে জানালা নেই। টিকিট দেওয়ার জন্য যে ফাঁকটা আছে তাকে জানালা বলার কোনো কারণ নেই। মোবারক হোসেন যখন এই ঘরে বসে টিকিট দেন, তখন তার মনে হয় তিনি কবরের ভেতরে বসে আছেন। মানকের নেকের তার সওয়াল জবাব করছে। সওয়াল জবাবের ফাঁকে ফাঁকে তিনি টিকিট দিচ্ছেন। সব স্টেশনে একটা টিউবওয়েল থাকে। যাত্রীরা ট্রেন থেকে নেমে পানি খায়, ফ্লাক্স ভর্তি করে পানি নিয়ে ট্রেনে উঠে এই স্টেশনে কোনো টিউবওয়েল নেই, যাত্রীদের বসার জায়গা নেই। বছর 3 আগে 2টা প্রকাণ্ড রেইন ট্রে গাছ ছিল। গাছ দুটোর জন্য স্টেশনটা সুন্দর লাগতো। আগে স্টেশন মাস্টার গাছ কাটিয়ে 11,000 টাকায় বিক্রি করে দেন। এতে পরে তার সমস্যা হয়েছিল, তাকে বদলি করে দেওয়া হয়। তার জায়গায় আসেন মোবারক হোসেন। তার চাকরি এখন শেষের দিকে। এ সময় কপালে কোনো ভালো স্টেশন জুটল না। জুটল ধাদ্দাড়া নান্দাইল রোড। স্টেশনের লাগোয়া কোনো চায়ের স্টল পর্যন্ত নেই।
হঠাৎ চা খেতে ইচ্ছে হলে কেরামতকে পাঠাতে হয় ধোয়াইল বাজার। চা আনতে আনতে ঠান্ডা পানি মুখে দিয়েই থুপ করে ফেলে দিতে হয়। রেল স্টেশনের সঙ্গে চায়ের দোকান থাকবে না এটা ভাবাই যায় না। এর আগে তিনি যে স্টেশনে ছিলেন সেখানে দুটো চায়ের দোকান ছিল, হিন্দু টি স্টল, মুসলিম টি স্টল। দুটো চায়ের দোকানের মালিকই অবশ্যই মুসলমান। মোবারক হোসেন রেল স্টেশনের ঘরের মাথায় এসে দাঁড়ালেন। চারিদিকে ধুধু করছে, জনমানব নেই। স্টেশন ঘরের সামনে থেকে তার চোখে যে আলো ফেলেছিল তাকেও দেখা যাচ্ছে না। মোবারক হোসেন ঠিক করলেন লোকটাকে দু একটা কঠিন কথা বলবেন। মানুষের চোখে টর্চ ফেলা অসম্ভব বেয়াদবি। মহারানী ভিক্টোরিয়াও যদি কারুর চোখে টর্চ ফেলেন সেটাও বেয়াদবি। স্টেশন ঘরে বাতি জ্বলছিল বলে তিনি দূর থেকে দেখেছেন, এটা সত্যি না। স্টেশন ঘরে বাতি জ্বলছে না, হেদায়েত নিশ্চয়ই বোনের বাড়ি চলে গেছে। মোবারক হোসেন তালা খুলে স্টেশন ঘরে ঢুকলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ঘরটা বাইরের মতো হিমশীতল না, উত্তরে বাতাস তাকে কাবু করে ফেলেছিল। বাতাসের হাত থেকে জীবন রক্ষা পেয়েছে। তিনি হেরিকেন জ্বালালেন। তার ভয় ছিল হেরিকেনে তেল থাকবে না। দেখা গেল তেল আছে, সারা রাত জ্বলার মতোই আছে। স্টেশন ঘরে তার বিছানা আছে, তোশক, লেপ, চাদর, বালিশ। খাওয়া এবং ঘুমানোর ব্যাপারে তার কিছুটা শৌখিনতা আছে বলে লেপ তোশক ভালো, বিছানার চাদরটাও ভালো। যদিও মোবারক হোসেনের ধারণা মাঝে মধ্যে হেদায়েত নিজের বিছানা রেখে তার বিছানায় শুয়ে থাকে, কারণ তিনি হঠাৎ হঠাৎ বিছানা চাদরে উৎকট বিড়ির গন্ধ পান। হেদায়েতকে জিজ্ঞেস করেছিলেন, সে চোখে কপালে তুলে বলেছে, আমার কি বিছানার অভাব হয়েছে? বেটাকে একদিন হাতে নাতে ধরতে হবে। মোবারক হোসেন বিছানা করতে শুরু করলেন। শীত যেভাবে পড়ছে অতি দ্রুত লেপের ভেতর ঢুকে যেতে হবে। ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসবে না। কি আর করা যায়? নিজের বোকামির উপর তার এখন প্রচণ্ড রাগ লাগছে। রাগ করে এবার কি হবে? রাগ করে কোনো লাভ নেই। রাগ করে ভাত না খাওয়াটা খুব অন্যায় হয়েছে। তার চেয়েও অন্যায় হয়েছে বাড়ি ছেড়ে বের হয়ে আসা। তিনি কেন বাড়ি ছাড়বেন? এক কাপ গরম চা পাওয়া গেলে এই ভয়ঙ্কর রাতটা পার করে দেওয়া যেত। মোবারক হোসেন ঠিক করে ফেললেন, এবারের বেতন পেয়ে একটা কেরোসিনের চুলা কিনবেন, একটা সসপ্যান, চা পাতা, চিনি। যখন ইচ্ছা হলো নিজে চা বানিয়ে খেলেন। মুড়ির টিনে কিছু মুড়ি থাকলো, মুড়ির সঙ্গে খেজুর গুড়। শীতের রাতে মুড়ি আর খেজুর গুড় হলো বেহেস্তি খানা। ডিম থাকলে সসপ্যানে পানি ফুটিয়ে একটা ডিম সিদ্ধ করে ফেলা, গরম ভাপ ওটা ডিম সিদ্ধ লবণের ছিটা দিয়ে খাওয়া। উফ! মোবারক হোসেনের জিভে পানি এসে গেল। মোবারক হোসেনের খাদ্য সংক্রান্ত চিন্তায় সূত্রটি আবারও জট পাকিয়ে গেল। আবারও তার চোখে সবুজ আলো ঝলসে উঠল। এমন কড়া আলো যে আলো নিভলে চারিদিকে কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবে যায়। হেরিকেনের আলো সে অন্ধকারটা দূর করতে পারে না। চিকাদের কিচকিচ জাতীয় কিছু শব্দ শুনলেন। শব্দটা আসছে দরজার কাছ থেকে। ছায়ামূর্তির মতো কিছু একটা দরজায় দাঁড়িয়ে। সবুজ আলোর ঝলক চোখ থেকে গেলে ছায়ামূর্তির ব্যাপারটা পরিষ্কার হবে না। ভূত প্রেত না তো? আয়াতুল কুরসিটা পড়া দরকার। সমস্যা হচ্ছে এই সুরটা তার মুখস্থ নাই। মনোয়ারা আছে, সে কারণে অকারণে আয়াতুল কুরসি পড়ে। কে জানে এখনও হয়তো পড়ছে। খালি বাড়ি, মেয়ে ছেলে একা আছে, ভয় পাবারই কথা। শীতকালে আবার ভূত প্রেতের আনাগোনা একটু বেশি হয়ে থাকে। মোবারক হোসেনের চোখে আলো সরে এসেছে। তিনি হাঁ করে দরজার দিকে তাকিয়ে আছেন। চিকার কিচকিচ শব্দটা সেখান থেকেই আসছে। দরজা ধরে একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, কিচকিচ শব্দ সে করছে। যে দাঁড়িয়ে আছে সে আর যাই হোক ভূতপ্রেত না। ভূতপ্রেত হলে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকবে না, ভূতের পায়ে বুট জুতো থাকবে না, মাথায় হ্যাট জাতীয় জিনিসও থাকবে না, চোখে চশমাও থাকবে না। মোবারক হোসেন বিড়বিড় করে বললেন, আপনার পরিচয়?
বলেই মোবারক হোসেন মেয়েটির দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন, কারণ তার ভয় হতে লাগলো মেয়েটি বলে বসবে আমি মানুষ না অন্য কিছু। এখন তার মনে হচ্ছে ভূত প্রেতের হাতে টর্চ লাইট থাকতেও পারে, এটা বিচিত্র কিছু না। একবার তিনি একটা গল্প শুনেছেন, রাতে এক ভূত সাইকেল চালিয়ে যাচ্ছিল, তবে সাইকেলের চাকা রাস্তায় ছিল না, রাস্তা থেকে আধ ফুটের মতো উপরে ছিল। ভূত যদি সাইকেল চালাতে পারে তাহলে টর্চ লাইটও হাতে নিতে পারে, চোখে রোদ চশমাও থাকতে পারে, চিকার মতো কিচকিচও করতে পারে। আমার নাম এলা, আপনি কি আমার কথা এখন বুঝতে পারছেন? মোবারক হোসেন আবারও বিড়বিড় করে বললেন, জি। পরিষ্কার বুঝতে পারছেন? জি। বাংলা ভাষায় কথা বলছেন, বুঝবো না কেন? না, আমি বাংলা ভাষায় কথা বলছি না, আমি আসলে কোনো ভাষাতেই কথা বলছি না, আমার চিন্তাগুলো সরাসরি আপনার মাথায় পাঠিয়ে দিচ্ছি। আপনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষাও আমি বুঝতে পারছি না, তবে আপনার মস্তিষ্কের চিন্তা বুঝতে পারছি। মোবারক হোসেন ক্ষীণস্বরে বললেন, জি আচ্ছা, ধন্যবাদ। আপনি এই ক্ষমতাকে দয়া করে কোনো টেলিপ্যাথিক বিদ্যা ভাববেন না, এ ক্ষমতা আমার নেই। আমি এই কাজটার জন্যে ছোট্ট একটি যন্ত্র ব্যবহার করছি, যন্ত্রটার নাম LG 9000। মোবারক হোসেন আবার যন্ত্রের মতো বললেন, জি আচ্ছা, ধন্যবাদ। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? জি না। আয়াতুল কুরসি ব্যাপারটা কি? আপনি মনে মনে সারাক্ষণ আয়াতুল কুরসির কথা ভাবছেন। সে কে? এটা একটা দোয়া, আল্লাহ পাকের পাক কালাম। এ দোয়া পাঠ করলে মনে ভয় দূর হয়। জিন ভূতের আশ্রয় থেকে আল্লাহ পাক মানবজাতিকে রক্ষা করেন। তার মানে আপনি আমাকে ভয় পাচ্ছেন? মোবারক হোসেন শুকনো গলায় বললেন, জি না। ভয় না পেলে ভয় কাটানোর দয়া পড়ছেন কেন? মোবারক হোসেন কি বলবেন বুঝতে পারলেন না। তিনি ভয় পাচ্ছেন এবং বেশ ভালো ভয় পাচ্ছেন। মেয়েটা কথা বলছে কিন্তু তার ঠোঁট নড়ছে না। ভয় পাওয়ার জন্যে এইটাই যথেষ্ট। তার উপরে এমন রূপবতী মেয়েও তিনি তার জীবনে দেখেননি। পরিস্থানের কোনো পরি না তো? নির্জন রাতে পরীরা মাঝে মধ্যে পুরুষদের ভুলিয়ে ভালিয়ে পরিস্থানে নিয়ে যায়, নানান কুকর্ম করে পুরুষদের ছিবড়া বানিয়ে ছেড়ে দেয়। এই জাতীয় গল্প তিনি অনেক শুনেছেন, তবে পরীরা যুবক এবং সুদর্শন অবিবাহিত ছেলেদের নিয়ে যায়, তার মতো আধবুড়োকে নেয় না। তাকে ছিবড়া বানাবার কিছু নেই, তিনি ছিবড়াই হয়ে আছেন। মোবারক হোসেন, জি। আমি আপনাকে আমাদের দেশে নিতে পারবো না, ইচ্ছা থাকলেও পারবো না, আমার সেই ক্ষমতা নেই। আমি এসেছি ভবিষ্যৎ পৃথিবী থেকে, পরিস্থান থেকে নয়। আপনাকে ছিবড়া বানানোর কোনো ইচ্ছা আমার নেই। সিস্টার, আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আজকের তারিখ কত দয়া করে বলবেন? মাঘ মাসের 12 তারিখ। ইংরেজিটা বলুন কোন সন? জানুয়ারির 3, 1997। আমি আসছি 3001 সন থেকে। আসার জন্য ধন্যবাদ। সিস্টার, ভিতরে এসে বসুন, দরজায় বন্ধ করে দেই, বাইরে অত্যধিক ঠান্ডা। মেয়েটি ভেতরে এসে দাঁড়ালো। মোবারক হোসেন দরজা বন্ধ করলেন। তারপর মনে হলো কাজটা ঠিক হয়নি, দরজা খোলা রাখার দরকার ছিল, যাতে প্রয়োজনে খোলা দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারেন। মনোয়ারার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হওয়াটাই ভুল হয়েছে। দরজা বন্ধ করার পর এলা টেবিলের দিকে এগিয়ে এলো। মোবারক হোসেন চেয়ারে এগিয়ে দিলেন। এলা বসতে বসতে বলল, মনোয়ারাকে আপনি সারাক্ষণ এই নামটি মনে করছেন? জি, আমার স্ত্রী। এলা বিস্মিত হয়ে বললেন, স্ত্রী? আপনার স্ত্রী আছে? কি আশ্চর্য। মোবারক হোসেন তাকিয়ে আছেন। তার স্ত্রীর থাকা এমন কি বিস্ময়কর ঘটনা যে মেয়েটা চোখ কপালে তুলল। রাস্তায় ভিক্ষা করে যে ফকির, তারও একটা ফকিরিনী থাকে। তিনি রেলে কাজ করেন, ছোট চাকরি হলেও সরকারি চাকরি, কোয়ার্টার আছে। স্ত্রীর উপর কি কোনো কারণে আপনি বিরক্ত হয়ে আছেন? ইয়েস সিস্টার, তার উপর রাগ করেছি বলে স্টেশনে এসে একা একা বসে আছি।
খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। এলজি 9000 এই পয়েন্ট নোট করছে। বিজ্ঞান কাউন্সিলে আমরা আপনার কথা বলবো। র্যান্ডম স্যাম্পলের আপনি সদস্য হচ্ছেন। আশা করি আপনার বা আপনার স্ত্রী এ বিষয়ে কোনো আপত্তি হবে না। কোনো কিছু না বুঝেই মোবারক হোসেন খুবই বিনীত গলায় বললেন, জি না ম্যাডাম। এতক্ষণ সিস্টার বলছিলেন, এখন ম্যাডাম বলা শুরু করলেন। সিস্টার ডেকে ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। সিস্টার ডাকের মধ্যে হাসপাতালের গন্ধ আছে। হাসপাতাল মানে অসুখ বিসুখ, সেই তুলনায় ম্যাডাম ডাকটা ভালো। স্ত্রীর উপর যখন রাগ করেন তখন আপনি স্টেশনে থাকার জন্যে চলে আসেন, আর যখন স্টেশনে আসেন না তখন স্ত্রীর প্রতি থাকে আপনার ভালোবাসা। জি না, রাগ করেও অনেক সময় বাসায় থাকে। গতকাল রাগ করেছিলাম, তারপরেও বাসায় ছিলাম। কী কারণে রাগ করেছেন বলতে কি কোনো বাধা আছে? জি না ম্যাডাম, বলতে বাধা নেই। তাহলে বলুন। আজ রাগ করেছি কারণ আজ সে ফুলকপি আর শিম একসঙ্গে দিয়ে কই মাছের ঝোল রান্না করেছে। এটা কি বড় ধরনের কোনো অন্যায়? শিম এবং ফুলকপি একসঙ্গে রান্না করলে কি কোনো ফুড পয়জনিং হয় না? জানি না বলে জিজ্ঞেস করছি, আমার অজ্ঞতা ক্ষমা করবেন। শিম এবং ফুলকপি একসঙ্গে রান্না করা যায়, অনেকেই পছন্দ করে, আমি করি না। অনেককে দেখবেন সব তরকারির সঙ্গে ডাল দিচ্ছে, মাছ ভাজা নিয়েছে তার সঙ্গেও ডাল। মাছ ভাজার একরকম টেস্ট আর ডালের আরেক রকম, দুটোকে কি মেশালে হয়? তাহলে দুধ দিয়ে আর মাগুর মাছের ঝোল দিয়ে মাখিয়ে খেলেই তো হতো। আমার পয়েন্টটা কি সিস্টার ধরতে পারলেন? ধরার চেষ্টা করছি। আপনি আমাকে এক এক সময় এক একটা ডাকছেন, কখনো সিস্টার কখনো ম্যাডাম। আপনি সরাসরি আমাকে এলা রাখতে পারেন। ধন্যবাদ। রাগের প্রসঙ্গে ফিরে আসি। গতকাল কী নিয়ে রাগ করেছেন? চা দিতে বলেছি, চুমুক দিয়ে দেখি ঠান্ডা। ঠান্ডায় যদি খায় তাহলে চা খাবার দরকার কি? শরবত খেলেই হয়। শুধু ঠান্ডা হলেও কথা ছিল, দেখি এলাচের গন্ধ। চা কি পায়েস নাকি যে এলাচ দিতে হবে? ম্যাডাম ঠিক বলেছি না? আমি বলতে পারছি না, কারণ চা নামক বস্তুটি সম্পর্কে আমার ধারণা নেই। শীতের সময় খুবই উপকারী। নেক্সট টাইম যদি আসেন ইনশাল্লাহ আপনাকে চা খাওয়াবে। চা, চিনি, দুধ সব থাকবে। আর কখনো আসবো বলে মনে হচ্ছে না। আপনার স্ত্রীর সঙ্গে আর যেসব কারণে রাগারাগি হয় সেটা কি বলবেন? আপনাদের সব রাগারাগির উৎস কি খাদ্যদ্রব্য? জি না ম্যাডাম, ওর খাসিলাত খারাপ, সব কিছুর মধ্যে উল্টা কথা বলবে। আমি যদি দক্ষিণ বলি, আমার বলাটা যদি তার অপছন্দ হয়, দক্ষিণ না বলে তার উপর বলা উচিত পূর্ব বা পশ্চিম। তা বলবে না, সে সোজা বলবে উত্তর। আপনি বলতে চাইছেন বিপরীত। 110 ভাগ বিপরীত। 110 ভাগ বিপরীত মানে কি? এর ভাগেরও বেশি তো কিছু হতে পারে না। আপা কথার কথা। আপা বলছেন কেন? আপনাকে বড় বোনের মতো লাগছে, এই জন্যে আপা বলছি। দোষ হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। দোষ ত্রুটি না, আপনার কথাবার্তা সামান্য এলোমেলো লাগছে। যাই হোক, পুরনো প্রসঙ্গে ফিরে যায়। আপনার এবং আপনার স্ত্রীর সম্পর্ক তাহলে ভালো না? আপনিই বলুন ম্যাডাম, ভালো হবার কোনো কারণ আছে? আপনারা কি একে অন্যকে কোনো গিফট দেন? একেবারে যে দিই না তা নয়, ঈদে চাঁদে দিই, না দেওয়াই উচিত, তারপরেও দিই। তার জন্যে যেসব কথা শুনতে হয়, উফ। একটা বলুন শুনিন। ঘরের কিচ্ছা বাইরে বলা ঠিক না, তারপরেও জানতে চাচ্ছেন যখন বলি। গত রোজার ঈদে আমি নিজে শখ করে একটা শাড়ি কিনে আনলাম। হালকা সবুজের ওপর লাল ফুল, বড় ফুল না, ছোট ছোট ফুল। সে শাড়ি দেখে মুখ বাঁকা করে বলল, তোমাকে শাড়ি কে কিনতে বলেছে? লাল শাড়ি আমি পরি? আমি লম্বা মানুষ, বহরে ছোট, জাকাতের শাড়ি একটা কিনে এনেছে। জাকাতের শাড়ি ব্যাপারটা বুঝলাম না। গরিব দুঃখীকে দানের জন্য দেওয়া শাড়ি। শাড়ি বলা ঠিক নয়, বড় সাইজের গামছা। শেষ প্রশ্ন করি, আপনার স্ত্রীর প্রতি আপনার এখন তাহলে কোনো ভালোবাসা নেই?
ভালোবাসা থাকবে কেন বলুন? ভালোবাসা থাকলেই শীতের রাতে আমি স্টেশনে পড়ে থাকি। এলা নামের মহিলা হাতের টর্চ লাইট জ্বালিয়ে কিছুক্ষণের জন্য চারিদিকে সবুজ আলোয় ছয়লাভ করে আবার বাতিটা নেমালো। মোবারক হোসেনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি স্টেশনে থাকতে আসায় আমার জন্য খুব লাভ হয়েছে। কি লাভ? আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনার মতামত পেয়েছি, মতামত রেকর্ড করা থাকবে। ম্যাডাম কি এখন চলে যাবেন? হ্যাঁ, চলে যাব। তেমন খাতির যত্ন করতে পারলাম না, দয়া করে কিছু মনে নেবেন না, নিজ কোণে ক্ষমা করবেন। খাতির যত্ন যথেষ্টই করেছেন এবং আমি আপনার ভদ্রতায় মুগ্ধ। আপনাকে একটা সুসংবাদ দিতে যাচ্ছি। আমি মনে করি সুসংবাদ শোনার অধিকার আপনার আছে। জি ম্যাডাম, সুসংবাদটা বলুন। দুঃসংবাদ শুনে শুনে কান ঝালাপালা, একটা সুসংবাদ শুনে দেখি কেমন লাগে। আপনারা কেমন আছেন? আপনার ভালো লাগবে। ভবিষ্যৎ পৃথিবী যেখান থেকে আমি এসেছি সেই পৃথিবীতে পুরুষ সম্প্রদায় নাই, শুধু নারী। মোবারক হোসেনের মুখ হা হয়ে গেল। ভবিষ্যৎ পৃথিবীতে পুরুষ নেই, শুধু নারী? এর মধ্যে সুসংবাদটা কোথায়? মোবারক হোসেন ধরতে পারলেন না। ভবিষ্যৎ পৃথিবীতে শুধুই পুরুষ, নারী নেই, এটা শুনলেও একটা কথা ছিল। এলা বলল, পৃথিবীর যাবতীয় সমস্যা 80% ছিল নারী পুরুষ ঘটিত সমস্যা, প্রেম ঘটিত সমস্যা, একসঙ্গে জীবনযাপনের সমস্যা। ইতিহাসে এমনও আছে শুধুমাত্র একটি নারীর জন্য একটি নগরী ধ্বংস হয়ে গেছে। আছে না? জি আছে, ট্রয় নগরী। গ্যালাকটিক ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী পৃথিবীতে সংঘটিত অপরাধের 53% নারী ঘটিত। মোবারক হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, খাঁটি কথা বলেছেন। ধর্ষণ, এসিড মারা, নাবালিকা হত্যা, পত্রিকা খুললেই এই জিনিস। আল্লাহ পাক দয়া করেছেন এখানে পত্রিকা আসে না। এরা বলল, মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য বিজ্ঞান কাউন্সিলিং একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীতে পুরুষ ও মহিলা বলে দু ধরনের মানব সম্প্রদায় থাকবে না। হয় থাকবে শুধু পুরুষ অথবা শুধু মহিলা। যুক্তিসঙ্গত কারণেই শুধু মহিলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কারণ মহিলাদের ভেতরে 2 রকমের ক্রোমোজোম এক্স এবং ওয়াই আছে। বুঝতে পারছেন তো? কিছু না বুঝেই মোবারক হোসেন বললেন, জি। আপনার কথাবার্তায় পানির মতো পরিষ্কার, দুধের শিশুও বুঝবে। বংশবৃদ্ধির জন্য একসময় পুরুষ ও রমণীর প্রয়োজন ছিল, এখন সেই প্রয়োজন নেই। মানব সম্প্রদায় বংশবৃদ্ধি এখন মাতৃগর্ভে হচ্ছে না, ল্যাবরেটরিতে হচ্ছে। শিশু পালনের যন্ত্রণা থেকেও মানব সম্প্রদায়কে মুক্তি দেওয়া হয়েছে। ও, এলা বলল, বর্তমান পৃথিবী সুন্দরভাবে চলছে, সমস্যাহীন জীবনযাত্রা। তারপরেও বিজ্ঞান কাউন্সিলে মাঝে মধ্যে প্রশ্ন ওঠে, পুরুষশূন্য পৃথিবীর এই ধারণায় কোনো ত্রুটি আছে কি না। তখনই তথ্য সংগ্রহ করি। আমাদের পাঠানো তথ্য দৃঢ়ভাবে সমর্থন করে পুরুষশূন্য পৃথিবী আদর্শ পৃথিবী। মোবারক হোসেন ভয়ে ভয়ে বললেন, আমরা পুরুষরা কি খারাপ? আলাদাভাবে খারাপ নয়, তবে পুরুষ যখন মহিলার পাশে থাকে তখন খারাপ। সবুজ আলো আবারও চোখ ধাঁধিয়ে গেল। আলো নিভে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত মোবারক হোসেন চোখে কিছু দেখতে পেলেন না। অন্ধকারে চোখ শুয়ে আসার পর তিনি দেখলেন ঘরে আর কেউ নেই, তিনি একা। মোবারক হোসেন সিগারেট ধরালেন, সঙ্গে সঙ্গে নিশ্চিত হলেন এতক্ষণ যা দেখেছেন সবই চোখের ধাঁধা। মন মেজাজ ছিল খারাপ, শীতও পড়েছে ভয়াবহ, সব মিলিয়ে চোখে ধাঁধা দেখেছেন। একা একা স্টেশনে থাকা ঠিক নয়, আবার চোখে ধাঁধা লাগতে পারে। স্ত্রীর সঙ্গে রাগ করে বের হয়ে এসে আবার ফিরে যাওয়াটাও অত্যন্ত অপমানকর, কিন্তু কী আর করা যায়। মানুষ হয়ে জন্ম নিলে বারবার অপমানের ভেতর দিয়ে যেতে হয়। বাসায় ফিরে গেলেও খাওয়া দাওয়া করা যাবে না, কিছুটা রাগ তাতে দেখানো হবে।
মোবারক হোসেন বাড়িতে ফিরলেন। মনোয়ারা বলবার মাত্র হাত ধুয়ে খেতে বসলেন। মনোয়ারার মধ্যে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করেছেন এবং সেই ঝোল এত সুস্বাদু হয়েছে যা বলার নয়। রান্নাবান্নার কোনো ইতিহাসে বই থাকলে কই মাছের এই ঝোলের কথা স্বর্ণাক্ষরে সেই বইয়ে লেখা থাকার কথা। মোবারক হোসেনের খুব ইচ্ছা করছে এই কথাটা স্ত্রীকে বলা, শুনলে বেচারি খুব খুশি হবে। কিন্তু তিনি কিছু বললেন না, কারণ মনোয়ারার চোখ লাল এবং ফোলা। সে এতক্ষণ কাঁদছিল। মোবারক হোসেন যতবারই রাগ করে বাইরে চলে যান ততবারই মনোয়ারা কেঁদে চোখ ফুলিয়ে ফেলেন। এই তথ্যটা মোবারক হোসেনের মনে থাকে না। মোবারক হোসেন নরম গলায় বললেন, বউ ভাত খেয়েছো? মনোয়ারা ভেজা গলায় বললেন, না। মোবারক হোসেন ভাত মাখিয়ে দলা করে স্ত্রীর মুখের দিকে এগিয়ে বললেন, দেখি হা করো তো। মনোয়ারা বললেন, ঢং করবে না তো, তোমার ঢং অসহ্য লাগে। অসহ্য লাগলেও এই ধরনের ঢং মোবারক হোসেন প্রায়ই করেন। এলা নামের মেয়েটার এই গুরুত্বপূর্ণ কথাটা বলা হয়নি। মোবারক হোসেন মনোয়ারার দিকে তাকিয়ে বললেন, কই খাও, ভাত হাতে কতক্ষণ বসে থাকবো? মনোয়ারা বললেন, বুড়ো বয়সে মুখে ভাত, ছি। ছি বললেও তিনি এগিয়ে এলেন, তার মুখ ভর্তি লজ্জা মাখা হাসি।